আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের ধারাবাহিক পর্বে আর অষ্টম পর্ব। আজকে ক্লাসে আমরা এই অষ্টম চ্যাপ্টারের পার্ট 5 নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই পার্টের ভিতরে সর্বশেষের দিকেই কিছু পরিমাণ সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। সংজ্ঞাগুলোর ভিতরে প্রথমে আছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষগুলো কি কি বা কাকে বলে তড়িৎ রাসায়নিক কোষ? কাকে বলে? তড়িৎ রাসায়নিক কোষ হলো যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়ায় ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তি, দুইটা কাজ হয় এখানে। একটা হলো রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে কোন শক্তিতে পরিণত করে? বাকিগুলোতে প্রথম অংশটুকু পুরো নরমাল বিষয়। এখানে জিনিস হচ্ছে এইটা, রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক শক্তি বিক্রিয়া ঘটানো হয়। এই দুইটাকে বলা হয়, মানে যেই যন্ত্রের মাধ্যমে এই কাজটা করা হয় সেটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। কথা বুঝতে পারছি? শুধুমাত্র এই দুইটা লাইন মনে রাখলে আমরা পরেরটা লিখতে পারবো। তাহলে কি বলা যায়? যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায় অথবা বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। এই দুইটা বিক্রিয়া যে কোষের ভিতরে সংঘটিত হয় বা এই দুইটা কাজ যে কোষের ভিতরে সংঘটিত হয় তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের পরে আমরা জানবো তড়িৎ বিশ্লেষক কোষ। তড়িৎ বিশ্লেষক কোষ কি? আমাদের এই অধ্যায়ে এই তড়িৎ বিশ্লেষক কোষ আর গ্যালভানিক কোষ, এই দুইটা নিয়ে অনেক কাজ আছে, মানে অনেক লাসিবিদের একটা চিত্র আছে গ্যালভানিক কোষের, তড়িৎ বিশ্লেষক কোষের ব্যাখ্যা আছে। ওকে, আগে আমরা সংজ্ঞাগুলো দেখি। যে কোষে বাহিরের কোন উৎস থেকে তড়িৎ প্রবাহ করে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এখানে তড়িৎ বিশ্লেষক কোষে একটি মাত্র পাত্র থাকে এবং এই পাত্রের ভিতরে কি করা হয়? বাহির থেকে শক্তি প্রদান করা হয় বা বাহির থেকে কি করা হয়? বিদ্যুৎ প্রবাহ করানো হয়। বিদ্যুৎ প্রবাহ করিয়ে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, মানে বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য এখানে তড়িৎ কি করে বাহির থেকে আমরা ব্যাটারি বা ড্রাই সেল ব্যাটারি, একই কথা, এগুলো দ্বারা যখন বিদ্যুৎ পরিবহন করার ফলে কি হবে? এই বিক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। আর এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ। কথা বুঝতে পারছি? চলে আসি আমরা গ্যালভানিক কোষে। যে কোষে রাসায়নিক পদার্থ সমূহ বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, এটার ভিতরে বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হইতো আর নিচেরটা গ্যালভানিক কোষে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। দুইটার ভিতরে পার্থক্য এখানে। তড়িৎ বিশ্লেষক কোষের ভিতরে কি হয়? বাহির থেকে আমাদের শক্তি বিদ্যুৎ প্রবাহিত করে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত করে হইতো। আর এই গ্যালভানিক কোষের রাসায়নিক বিক্রিয়াগুলো করার ফলে এখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলা হয় গ্যালভানিক কোষ। এবার চলে আসি এই যে এখানে বললাম না তড়িৎ বিশ্লেষক কোষ, এই তড়িৎ বিশ্লেষক কোষ থেকে আসছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। তড়িৎ বিশ্লেষক পদার্থের একটা নির্দিষ্ট ধর্ম আছে, সেই ধর্মগুলো কি কি? যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কঠিন অবস্থায় এরা কি করে না? বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু যখন এটা কোনো পদার্থের ভিতরে দ্রবীভূত হয়ে যায় বা গলিত অবস্থায় থাকে, গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। এবং বিদ্যুৎ পরিবহনের সাথে সাথে শুধু যে বিদ্যুৎ পরিবহনই করে তা না, এই রাসায়নিকের ভিতরে যে এক ধরনের পরিবর্তন ঘটে, মানে পদার্থের সাথে সাথে ওই পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে, মানে এর ভিতরে যে পরিবর্তনগুলো থাকে ওই পরিবর্তনগুলো করে। এই বিক্রিয়াকে বলা, ওই পদার্থগুলোকেই বলা হয় তড়িৎ বিশ্লেষক পদার্থ। কথা কি বুঝাইতে পারছি? আমরা এখানে চারটা সংখ্যা দেখলে আমি চারটা সংখ্যা কি বুঝাইতে পারছি? ওকে, এখন আমরা তাহলে জানবো হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ কত প্রকার। তড়িৎ বিশ্লেষক কোষ এখানে দুই প্রকার, একটা হলো তীব্র তড়িৎ বিশ্লেষক কোষ আর একটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষক কোষ। তো তীব্র তড়িৎ বিশ্লেষক কোষ কি? এখানে বোঝাই যাচ্ছে এটা হলো তীব্র থাকবে, মানে এটার পরিমাণ বেশি হবে, এটা পানিতে বেশি দ্রবীভূত হবে। যে কি বলছে? যে সকল তড়িৎ বিশ্লেষক দ্রবণে বা গলিত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নিত হয়, আয়নিত বলতে সম্পূর্ণভাবে মিশে যায়, তখন সেটাকে বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষক কোষ। এর ভিতরে আমাদের আছে সোডিয়াম ক্লোরাইড, কপার সালফেট, সালফিউরিক অ্যাসিড, এই তিনটা আমাদের আছে। এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষক, মানে যে পদার্থগুলো আছে এগুলো হচ্ছে এটা। পরে যদি আসে মৃদু তড়িৎ বিশ্লেষক কোনগুলো? যে সকল তড়িৎ বিশ্লেষক দ্রবণে খুব অল্প পরিমাণে, এটা ছিল সম্পূর্ণরূপে, কি ছিল? সম্পূর্ণরূপে, আর এটা হচ্ছে খুব অল্প পরিমাণে কি হবে? আয়নিত হবে, তখন তাকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষক কোষ। যেমন এখানে আছে আমাদের ইথানোয়িক অ্যাসিড।
ইথানিক অ্যাসিড আছে, পানি আছে, এগুলো হচ্ছে পানিতে খুব মানে এগুলো হচ্ছে বিক্রিয়ার ভিতরে খুব অল্প পরিমাণে মিশ্রিত হয়। আর এই এরপর এখানে আমাদের আছে তড়িৎদ্বার। তড়িৎদ্বারের ভিতরে দুটি তড়িৎদ্বার, একটা হলো অ্যানোড তড়িৎদ্বার, একটা হলো ক্যাথোড তড়িৎদ্বার। অ্যানোড বলতে কি বোঝায়? যেটা ভিতরে জারণ বিক্রিয়া হয় সেটা হলো অ্যানোড, আর যেটা ভিতরে বিজারণ বিক্রিয়া হয় সেটা হলো ক্যাথোড। তাহলে সেই অনুসারে এটা কি হবে? যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে, জারণ মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়াকে জারণ বলে, আর কোনো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়াকে বিজারণ বিক্রিয়া বলে। এইখান থেকে তাহলে জারণ বিজারণ দুটোটাই বললাম, কিন্তু এখানে এইটার যে সংজ্ঞাটা সেটা কি? অ্যানোড তড়িৎদ্বার, যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে সেই তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার। আর যে কি বলে, যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে সেটাকে বলা হয় ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে কি আমরা এই অধ্যায়ে এখানে যে সংখ্যাগুলো ছিল সেগুলো সম্পর্কে সবগুলো এখানে লাস্টের দিকে যে কটা সংখ্যা ছিল ওগুলো সম্পর্কে আমরা আজকের ক্লাসে আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।